শ্রোতা বন্ধুরা, শুরু করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগের দিন আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম, আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হচ্ছে। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। চোখ বন্ধ রেখে ভাববার চেষ্টা করলো মার্থা। ঠিক শুতে যাবার আগে কি যেন করতো সে। হ্যাঁ, রুবির বটলগুলো কিচেনে গিয়ে ধোয়া মোছা করত। তারপর ধোয়ার পর সেগুলো মাইক্রোওয়েভে স্টিম স্টেরিলাইজারে রেখে দিত। ডিনারে এঁটো ডিশগুলো ধুয়ে কিচেনের কাপবোর্ডে রেখে দিত। এই কাজগুলোই তো করতো সে। অতএব তাকে তেমন স্বাভাবিকভাবেই এই কাজগুলো করতে হবে। পায়ে পায়ে কিচেনে গিয়ে ঢুকলো মার্থা। সিঙ্কের কাছে গিয়ে রুবির দুধের বটলগুলো সাফ করতে লাগলো। ধোয়া মোছা করে বটলগুলোকে মাইক্রোওয়েভে স্টিম স্টেরিলাইজারে রেখে দিল। অতঃপর বটলগুলোকে বের করে নিয়ে স্টেরিলাইজারটাকে ঠান্ডা হতে ছেড়ে দিল কিছুক্ষণের জন্য। হঠাৎ একটা বিশাল ঘন বাষ্প স্টেরিলাইজারটার ভেতর থেকে বেরিয়ে এসে মার্থার মুখে চোখে ঝাপটা মারতে এলো। চমকে চকিতে কয়েক পা সরে গেল মার্থা। স্টিমটা যাতে তার মুখে এসে না লাগে, হাওয়ায় পুরোপুরি মিশে যেতে পারে, তার জন্য নিজেকে অনেকটা সরিয়ে নিল সে। কিন্তু তারপরেই এমন একটা কিছু তার চোখের আড়ালে ভেসে উঠেই হাওয়ায় মিশে গেল যে মার্থা জায়গাতেই জমে গেল বরফে গড়া মূর্তির মতো। ওর স্পষ্ট মনে হলো এইমাত্র স্টেরিলাইজারের ভেতর থেকে যে বাষ্পটা বেরিয়ে এলো সেটা হাওয়ায় মিশে যাবার আগে একটা যেন অস্পষ্ট মুখের চেহারা নিল। শুধুই একটা মুখ। সরাসরি সেদিকে না তাকিয়েও মার্থার জিনিসটাকে কোনো মানুষের মুখের মতো আকারের কোনো জিনিস বলেই মনে হলো। মার্থা চমকে ঘুরে সেদিকে তাকাতে যেতেই মুখটা যেন সদ্য ঘুম ভেঙে জেগে ওঠা মানুষের মতো হাই তুলল। বিশাল একটা হাঁ করে চোখের পলকে মিশে গেল হাওয়ায়। কিছু ভালো করে দেখার সুযোগও পেল না মার্থা। কিন্তু চোখের আড়াল দিয়ে যতটুকু যা ওর নজরে পড়েছে তাতেই ও জমে বরফ হয়ে গেল। বুকটা এত জোর চমকে উঠেছিল, মনে হলো যেন রক্ত চলকে উঠে আসবে মুখে এক্ষুনি। ও পুরো রান্নাঘরটাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, কিন্তু মাইক্রোওয়েভে স্টেরিলাইজার থেকে এক্ষুনি নির্গত হওয়া বাষ্পটাকে আর দেখা গেল না। এমনকি সামান্য ধোঁয়ার রেখাও দেখতে পেল না কোথাও। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল মার্থার। বারবার ওর মনের পর্দায় ভেসে উঠতে লাগলো বাষ্পের ভেতর থেকে অদ্ভুতভাবে ফুটে ওঠা সেই হাই তোলা জিনিসটাকে। যতবার ভাবছে ততবারই ও ভয় পাচ্ছে। হ্যাঁ, সে সরাসরি বস্তুটাকে দেখতে পায়নি ঠিকই, কিন্তু যতটুকু ওর চোখের আড়ালে ভেসে উঠেছিল তাতে জিনিসটাকে কারোর মুখমণ্ডল বলেই তো মনে হলো। ওর মনে হয়েছিল পুঞ্জ পুঞ্জ বাষ্প দিয়ে গড়া একটা মানুষের মুখ হঠাৎ যেন আত্মপ্রকাশ করেছে হাওয়ার ভেতর থেকে ওর বাম পাশে। চমকে ঘুরে সেদিকে তাকানোর আগেই সেটা মনে হলো বড় করে একটা হাই তুলে মিলিয়ে গেল বাতাসে। কি ছিল ওটা? ভীরু দুর্বল মনের ভুল? কে জানে। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন আর হাওয়ায় আবার কিছু ভেসে উঠতে দেখতে পেল না মার্থা, তখন কাঁপা কাঁপা হাতে বেসিনের ট্যাপ খুলে ডিনারের ইঁটো প্লেটগুলো ধুতে লাগলো। কিন্তু কিছুতেই আর নিশ্চিন্ত মনে কাজ করতে পারল না সে। বারে বারে পেছন ফিরে ফিরে দেখতে লাগলো সে। ওর শুধু মনে হতে লাগলো
ওর পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, একেবারে পিঠ ঘেঁষে। নিঃশ্বাস এসে পড়ছে ঘাড়ে। ওর মাথার পেছনে কয়েক গোছা চুল হঠাৎ হঠাৎ দুলে উঠছে যেন সেই নিঃশ্বাসের হাওয়ায়। চমকে চমকে ঘাড় ফিরিয়ে পেছনে দেখছে মার্থা, কিন্তু যতই কাউকে পেছনে না দাঁড়িয়ে থাকতে দেখতে পাক, ওর মন বলছে কেউ একটা রয়েছে তার পেছনে। যে রয়েছে তাকে কখনো চামড়ার চোখে দেখা যায় না। একটা খুব খারাপ কিছু, প্রবল অস্বস্তি ঘিরে ধরছে মার্থাকে চারপাশ থেকে। রান্নাঘরে থাকতে আর সাহস হচ্ছে না ওর। ওর ইচ্ছে করলো চুপচাপ বাতি নিভিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর ভালো লাগছে না জেগে থাকতে। কিন্তু তা করলে চলবে না। তাকে ঠিক অন্যান্য দিনের মতো সহজ স্বাভাবিক থাকতে হবে। ডিনারের এঁটো ডিশগুলো ধুয়ে মুছে কাপবোর্ডের ভেতর রেখে দিল মার্থা। এরপরে অ্যাজ ইউজুয়াল কি কাজ করত সে? হ্যাঁ, রুবির খেলনাগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখা। রুবির খেলনাগুলো ওপরের ঘরেই আছে। সেগুলোকে আপাতত গুছিয়ে রাখতে কিচেন থেকে বেরোতে গেল মার্থা, আর তখনই শূন্যে প্রায় ইঞ্চিটাক লাফিয়ে উঠল সে। থরথর করে কেঁপে উঠল তার পুরো শরীর। স্পষ্ট এবার দেখতে পেল একটা চলন্ত ছায়া। রান্নাঘরের বাইরের দেওয়ালের গা ঘেঁষে ঘেঁষে সরে গেল ছায়াটা। ভয়ে ঠকঠক করে কেঁপে উঠল মার্থা। বিস্ফারিত হয়ে উঠল তার দু চোখ। সর্বাঙ্গ বেয়ে নামতে লাগলো ঘামের বন্যা। বোঝা গেল না ছায়াটা পুরুষের না মহিলার। চলার শক্তি হারিয়ে ফেলল মার্থা। কিন্তু তারপরেই ওর ভুল ভাঙল। লিভিং রুমের ড্রেসিং টেবিলের আয়নার সাথে ঝোলানো একটা খেলনা হাঁস সম্ভবত হাওয়ায় খুব জোরে দুলে উঠেছিল। তারই চলন্ত ছায়াটা এসে পড়েছিল রান্নাঘরের বাইরের দেওয়ালে। সেটাকে দেখেই ভয় পেয়েছিল মার্থা। কিচেনের দরজায় দাঁড়িয়ে নিজেকে অনেক কষ্টের সংবরণ করল মার্থা। মনকে এই ভেবে সান্ত্বনা দিল যে ধারে কাছেই যেখানে পিটারসন আর গ্যাব্রিয়েল রয়েছে, তার যাবতীয় মুভমেন্ট তারা রেকর্ড করছে। তার বিপদ বুঝলে দুজনেই ছুটে আসবে। অতএব তার ভাবনা কিসের? গ্যাব্রিয়েল আর পিটারসনের কথা মনে হতেই সামান্য বল ফিরে এলো তার মনে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই সে পুরো হলওয়েটাকে ভীত চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। কনজারভেটরি রুম আর ফ্রন্ট ডোরের লক ভেতর থেকে ঠিক মতো করা আছে কিনা পরীক্ষা করে দেখে নিল। এরপর কি করার আছে? সাধারণত এই সময় সে কি করত? হ্যাঁ, মনে পড়েছে। গ্লাসে ইঞ্চিটাক ওয়াইন ঢেলে নিল মার্থা। রাতে শোবার আগে ওয়াইন খাওয়া তার চিরদিনের অভ্যাস। এখন শোবার ঘরে গিয়ে এটাই খাবে সে। তার আগেই হলওয়ে লাইট নিভিয়ে দিতে হবে। জানলাগুলোর পর্দা ভালো করে টেনে টুনে দিতে হবে। জানলার কাছে গিয়ে পর্দাগুলো টেনে দিতে গিয়ে কাঁচের গায়ে তার পেছনে পুরো লিভিং রুমটার প্রতিবিম্ব ফুটে উঠল। পর্দা টেনে দিল মার্থা। ঘরের দিকে ফিরে তার মনে হলো, না, এত তাড়াতাড়ি শেষ হবে না। একটু টিভি দেখা দরকার। মনের ওপর ক্রমশ জাঁকিয়ে বসা ভয়টাকে খানিকটা কাটানো দরকার। রিমোট হাতে টিভি অন করে সোফায় বসে গা এলিয়ে দিল মার্থা। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে অল্প অল্প সিপ দিতে দিতে চ্যানেল সার্ফিং করতে লাগলো সে। কোনো চ্যানেলে নিউজ হচ্ছে, কোনোটায় আবার ঘরোয়া সিরিয়াল হচ্ছে, কোনোটায় আবার মুভি হচ্ছে দেখতে পেল। কিন্তু কোনোটাতেই সম্পূর্ণ মনোনিবেশ করতে পারল না মার্থা।
আসলে এখন ওর মনটা কোনো কিছু স্থিরভাবে দেখার দিকে নেই। কিরকম একটা যেন উথাল পাথাল ভাব এখন ওর ভেতরে। রুবির ঘরের ব্যাপার স্যাপার ওয়াচ করার জন্য বেবি মনিটরটা অন করে নিজের কাছেই রেখেছে সে, যাতে ওর ঘরে সামান্য কারোর অনুপ্রবেশ বা রুবির গতিবিধি তার গোচরে আসে। টিভিটা চললেও ইচ্ছে করেই সাউন্ড মিউট করে রেখেছে মার্থা, যাতে বাড়ির ভেতর কোথাও কোনো শব্দ হলে সেই শব্দ ওর কানে আসে। কিন্তু আজ হথন কটেজ সম্পূর্ণ চুপচাপ, অদ্ভুত রকম নিস্তব্ধ। এমনকি অন্যান্য দিন এই সময় দোতলার কাঠের ফ্লোরবোর্ডগুলো যেরকম বিচ্ছিরি আর্তনাদ করে, সেরকম কোনো শব্দ আজ ওর কানে আসছে না। সময় অতিক্রান্ত হতে লাগলো ঢিমে তালে। রুবির ঘর থেকে বা বাড়ির অন্য কোনো ঘর বা সিঁড়ি থেকে কোনো রকম শব্দ কানে এলো না মার্থার। এতক্ষণ পর নিজেকে টিভির দিকে খানিকটা মনোনিবেশ করতে পেরে মনে মনে স্বস্তি পেল মার্থা। কিন্তু সেই সঙ্গে টের পেল ওর দু চোখ ভেঙে ঘুম আসছে। খুব ক্লান্ত লাগতে লাগলো নিজেকে। ধীরে ধীরে সেই ক্লান্তি এত বাড়তে লাগলো যে মার্থার আর ইচ্ছে করলো না উপরে গিয়ে নিজের ঘরে শোয়ে। সে সোফার ওপরেই চিত হয়ে শুয়ে পড়ল, হাত দুটো বুকের কাছে জড়ো করে। মাথার তলায় একটা কুশন দিয়ে শুয়ে পড়ল সে। পা দুটো শুধু মাটিতে ঠেকে রইল। ওয়াইনটা খেয়ে তার বিক্ষিপ্ত মন অনেকটা শান্ত হয়েছে। ঘুমোবার আগে মার্থার ইচ্ছে করলো বাথরুমে গিয়ে শাওয়ার খুলে দিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু পিটারসনকে সে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি এখনো। বলা যায়, লোকটা যদি বাথরুমেও ক্যামেরা লাগিয়ে রেখে দিয়ে থাকে, এ ব্যাপারে কাউকেই সম্পূর্ণ চোখ নাক কান বুঝে বিশ্বাস করা যায় না। সোফায় শুয়ে লম্বা একটা হাই তুলল মার্থা। তখনই তার আবার মনে পড়ে গেল রান্নাঘরের সেই দৃশ্যটার কথা। সেই বাষ্পীয় একটা মুখ তার দিকে চেয়ে ঠিক এরকম ভাবেই হাই তুলেছিল যেন। দৃশ্যটা মনে আসবা মাত্র মাথা থেকে ঝেড়ে ফেলে দিল মার্থা। কোনো নেগেটিভ জিনিস এখন চিন্তা করবে না সে। মনে যতটুকু সাহস এসেছে তার সব উবে যাবে কর্পূরের মতো। অগত্যা নিজেকে ফ্রি আর যতটা সম্ভব চিন্তা মুক্ত রাখো। সোফায় বেশ কিছুক্ষণ চিত হয়ে শুয়ে রইল মার্থা। চোখে আছে একরাশ ঘুম, কিন্তু তবু ঘুম এলো না মার্থার। আসলে যেখানে শুয়ে ঘুমোনো তার চিরাচরিত অভ্যাস, সেখানে না শুলে তার ঘুম আসবে না। অগত্যা তাকে যেতেই হবে ওপরতলার ঘরে। টিভি অফ করে দিল মার্থা। অন্ধকারের বুকে দুটো আলোর কাটাকুটি খেলে অন্ধকার হয়ে গেল টিভির পর্দা। লিভিং রুম আর হলওয়ের সমস্ত আলো নিভিয়ে দিয়ে মার্থা উঠে এলো দোতলায় নিজের ঘরে। অনুভব করলো ঘরটা বেশ ঠান্ডা। ঘরের একমাত্র জানলাটা খোলা, আর তা দিয়ে বাইরের ঠান্ডা বাতাস এসে ঘরটাকে শীতল করে তুলেছে। এগিয়ে গিয়ে জানলার পাট দুটো বন্ধ করে দিল মার্থা। পর্দা টেনে দিল। পুরো কটেজ এখন নিরন্ধ্র অন্ধকারে ঢাকা। উইল যদি তার এই সমস্ত যাবতীয় মুভমেন্ট এখন রেকর্ড করে থাকে, তাহলেও এই অন্ধকারে কিছু ঘটলেও তা কি দেখতে পাবে সে? একটা আলো জ্বলা দরকার বাড়িতে। একটা ছোট ল্যাম্প জ্বাললো মার্থা। ঘর থেকে বেরিয়ে লণ্ঠনটা নিয়ে হলওয়ে ক্রস করে দোতলার সিঁড়ির কাছে রেখে দিল সে। এখানে ল্যাম্পটা রাখলে পুরো বাড়িটা মোটামুটি দৃশ্যমান থাকবে। নিজের ঘরের দিকে ফেরার পথে একবার রুবির ঘরটায় উঁকি দিয়ে দেখল সে। সবকিছু জায়গা মতোই আছে দেখে স্বস্তি পেল।
এমনকি বেবি সুথারগুলো পর্যন্ত টেবিলে যত্ন করে রাখা আছে, ঠিক যেমনটা সে রেখে গিয়েছিল। নিজের ঘরে ফিরে এলো মার্থা। সাবধানে নিজের গায়ের ওপরে থাকা পাতলা কোটটা খুলে নামিয়ে রাখলো টেবিলে। তলায় একটা পাতলা নাইটি আগে থেকেই পরা ছিল, সেটাই তার রাত্রিবাসের পোশাক। শুয়ে পড়ল বিছানায়। নিজের ঘরের বেড ল্যাম্পটা জ্বেলেই শুলো। একবার মনে হলো উইলকে মেসেজ করে জানায় যে আমি শুয়ে পড়েছি, কিন্তু পরক্ষণে চিন্তাটা বাতিল করে দিয়ে তার মনে হলো শুয়ে পড়েছি কথাটা কানে শুনতে বড্ড অন্যরকম লাগবে। তাই মোবাইলে উইলকে মেসেজ করে জানালো, আমি প্রস্তুত। অতঃপর মোবাইলটা পাশের টেবিলে রেখে দিয়ে গা এলিয়ে দিল খাটে। মেসেজ করা 2 মিনিটের মধ্যে টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। মার্থা প্রায় চমকে তাকালো মোবাইলের দিকে। দেখলো একটা মেসেজ এসেছে, তাই অমনভাবে ভাইব্রেট হলো ফোনটা। হাতে তুলে নিয়ে দেখলো উইল মেসেজ পাঠিয়েছে, ঘুমোতে চেষ্টা করো। মেসেজের শেষে লেখা নিজের নামের শেষে এক্স লিখে পাঠিয়েছে উইল। ওটা দেখে নিজের মনেই হেসে ফেলল মার্থা, কিন্তু পরক্ষণেই ব্যাপারটা ওকে একটু ভাবিয়ে তুলল। মেসেজের মধ্যে অহেতুক লেখা আছে এক্স। এই এক্সটার মানে কি? উইল তাকে মেসেজে এক্স লিখলো কেন? নাকি টাইপ করতে গিয়ে মিসটাইপিং হয়ে গিয়েছে? উইল লিখেছে তাকে ঘুমিয়ে পড়তে, কিন্তু ঘুমোনো কি আদৌ ঠিক হবে? মার্থার ইচ্ছে হলো উইলকে একটা মেসেজ করে জানতে চায় সে মেসেজে এক্স লিখলো কেন, কিন্তু সে চিন্তা বাতিল করে দিয়ে শুয়ে পড়ল সে। ওয়ার্ড্রোবের দিকে মুখ করে শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো নানা কথা, সবই এই কটেজকে ঘিরেই। সত্যি করেই কি রুবির ঘরের ওই পুরনো ফায়ার প্লেসটার দেওয়ালের ভেতর কোনো বাচ্চাকে গুম করে রাখা আছে? সত্যিই কি এই বাড়িতে কোনো প্রেতাত্মা আছে? উইল আর গ্যাব্রিয়েলের মতে এই বাড়িতে নাকি দুটো স্পিরিট আছে। একটি বাচ্চা ছেলে, অন্যটি, হ্যাঁ কি যেন নামটা শুনতে পেয়েছিল সে সেদিন মেলে পাঠানো রেকর্ডিংয়ে। হ্যাঁ, ম্যানিয়ান। হ্যাঁ, খুব স্পষ্ট না শুনতে পেলেও এই ম্যানিয়ান এরকম একটা অস্পষ্ট শব্দই শুনেছিল সে। কিন্তু কে এই ম্যানিয়ান? সে কি পুরুষ না মহিলা? বাচ্চাটির সাথে তার কি সম্পর্ক? সে কি ওর বাবা না মা, দাদা না দিদি, না অন্য কেউ? এমনকি ম্যানিয়ান পুরুষ না মহিলা সেটাও ক্লিয়ার হয়নি এখনো। কিন্তু কে এই ম্যানিয়ান? ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল মার্থা। ঘুমিয়ে ঘুমিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে। সে দেখল সে যেন লন্ডনের বাড়িতে নিজের ঘরে শুয়ে আছে। ড্যান বাড়ি ছেড়ে কোথায় যেন গেছে। বাড়িতে সে একা, সম্পূর্ণ একা। ঘুম আসছে না নানা দুশ্চিন্তায়। হঠাৎ দেখল শোবার ঘরের দরজাটা কর্কশ শব্দ করে খুলে যাচ্ছে। কার যেন অস্পষ্ট একটা পদশব্দ শুনতে পেল সে। ড্যান বাড়ি নেই, বাড়িতেও কেউ নেই, অথচ কে আসছে তার শোবার ঘরের দিকে? ভয়ে ঠান্ডা হয়ে গেল মার্থা। আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়েছিল সে। একটু পরেই টের পেল ওর মুখের ওপর থেকে কে যেন চাদরটা সরিয়ে নিচ্ছে। খুব ধীরে ধীরে চাদরটা উঠে যাচ্ছে ওর মুখের ওপর থেকে। ঠিক এই সময় ওর ঘুমটাও গেল ভেঙে। চমকে চোখ খুলে তাকাতে সে দেখল, না, এ তো লন্ডনের বাড়ি নয়, সে তো হথর্ন কটেজেই শুয়ে আছে।
ওয়ার্ড্রোবের দিকে মুখ করে শুয়েছিল সে। চোখ খুলে তাকিয়ে দেখলো ঘর এখন পুরো অন্ধকার। যে বেড ল্যাম্পটা সে জেলে শুয়েছিল সেটা এখন আর জ্বলছে না। ঘরে একটা নিরন্ধ্র অন্ধকার বিরাজ করছে। ঘুম ভেঙে উঠে ঘরটাকে দেখার চেষ্টা করলো মার্থা। ও যেদিকে মুখ করে শুয়েছে সেদিকে সামনে তো ওয়ার্ড্রোব থাকার কথা, কিন্তু সেটা দেখতে পাচ্ছে না কেন? অন্ধকার এত ঘন যে সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। নড়তে চেষ্টা করলো মার্থা, পারল না। এক চুল নড়াতে পারল না দেহটাকে। নিজের দেহটাকেই মনে হচ্ছে যেন অসম্ভব ভারী কোনো বস্তু। শঙ্কিত হলো মার্থা। তার কি হঠাৎ পক্ষাঘাত হলো নাকি? অন্ধকারে ওর চোখ চলতে লাগলো অসহায়ের মতো। ধীরে ধীরে একসময় দৃষ্টি সয়ে আসতে হঠাৎ ওর মনে হলো ওর ঠিক সামনে, প্রায় ওর মুখোমুখি, আর একটা মুখ যেন ঝুলে আছে। ঘন অন্ধকারও সে বুঝতে পারল দ্বিতীয় মুখটা তার নিজের মুখের প্রতিবিম্ব নয়। অন্য কেউ যেন ঠিক তার বিছানার কাছে এসে তার মুখের ওপর ওইভাবে ঝুঁকে আছে, একেবারে মুখোমুখি, জ্বলন্ত দৃষ্টিতে যেন তাকিয়ে আছে তারই দিকে। মার্থার থেকে ঠিক ইঞ্চি দুয়েক দূরে অনুভূমিকভাবে অবস্থান করছে একটা মুখ। ঘন অন্ধকারও বেশ বোঝা যাচ্ছে। মার্থা যেদিকে পাশ ফিরে শুয়ে আছে মুখটাও তারই মুখোমুখি একই রকম অনুভূমিকভাবে রয়েছে, যেন তার পাশেই অন্য কেউ তার দিকে ফিরে শুয়ে আছে। তাই দুটো মুখের মধ্যে দূরত্ব খুব বেশি নয়। মাথায় ছোট করে ছাঁটা কালো চুল, মোটা থলথলে চিবুক, চিবুকের নিচে দুটো ভাঁজ অন্ধকারে আবছাভাবে হলেও বোঝা গেল। গায়ের ওপর যে নরম চাদরটা ঢাকা দিয়ে মার্থা শুয়েছিল সেটার প্রান্তভাগ খানিকটা উঁচু হয়ে রয়েছে। মার্থা আর সেই অদ্ভুত ভয়ঙ্কর মুখটার মাঝখানে উঁচু হয়ে থাকা চাদরের ওপাশে লম্বালম্বি একটা সাদা কাপড় পরা দেহের আভাস অন্ধকারেও ছায়া ছায়া ভাবে ফুটে উঠেছে। এবং এই বীভৎস মুখটাই যে ওই ছায়া দেহটার মালিক তা আন্দাজেই বুঝতে পারল মার্থা। চোখের সামনে ওই ভয়ঙ্কর মুখটাকে দেখে মাথাই যেন কাজ করা বন্ধ করে দিল ওর। সে বিস্ময় বিহ্বল হয়ে চেয়ে রইল তার পাশে শুয়ে থাকা ওই বিভীষিকার দিকে। প্রথমটায় সে যেন ঠিক বুঝতে পারল না কি ঘটছে তার সাথে। আস্তে আস্তে গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে উঠে বসার চেষ্টা করলো মার্থা। তার ভ্রু জোড়া কুঁচকে উঠেছে। চোখের সামনে কি দেখছে সে? কাকে দেখছে? বিছানায় উঠে বসতে চাইল মার্থা, কিন্তু পারল না। দেহ আড়ষ্ট, সমস্ত শক্তি যেন তার অন্তর্হিত হয়ে গেছে। উঠে বসতে গিয়েও আবার ওর মাথা ঠেকে গেল বালিশে। তবু সে ভালো করে তাকাতেই দেখতে পেল মুখটা তখনও একইভাবে ওর বালিশের পাশে রয়েছে, একেবারে সেই রকম মুখোমুখি। ছিটকে উঠে নিজের মুখটাকে সরিয়ে নিল মার্থা। ওই ভয়ঙ্কর কুৎসিত পাণ্ডুর বর্ণ মুখটা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। মুখটা তখনও একইভাবে তার মুখের অনেকটা কাছাকাছি ঝুলে রয়েছে। চকের মতো পাণ্ডুর বর্ণ মুখটায় চোখ দুটোকে যেন মনে হচ্ছে গভীর কালো চেরা গর্ত, আর সেই মণিহীন চেরা গর্ত দুটোর ভেতর নেই কোনো মণির অস্তিত্ব, শুধুই কালো দুটো গহ্বর। কি ভয়ঙ্কর! চোখ দুটো ঠেসে বন্ধ করে ফেললো মার্থা। চিৎকার করার জন্য হাঁ করল। প্রথমটায় গলা দিয়ে স্বর বেরোলো না। বোবায় ধরার মতো গোঙাতে লাগলো সে। প্রাণপণ শক্তি সঞ্চয় করার চেষ্টা করলো মার্থা। চিৎকার করে উঠতে চাইল।
অনেকক্ষণ চেষ্টার পর একসময় গলা চিরে বেরিয়ে এলো একটা ক্ষীণ আর্তনাদ। পরের পর আর্তনাদ করেই চলল মার্থা, যদিও বুঝতে পারছে না ওর এই আর্তনাদ বাইরে পিটারসনদের কানে পৌঁছচ্ছে কিনা। তবু সে ক্রমাগত আর্তনাদ করেই চলল। মার্থা উন্মাদের মতো ঝটাপটি করতে লাগলো বিছানায়। সামনের ওই ভয়ঙ্কর বিভীষিকার থেকে নিজের অসাড় দেহটাকে যতটা সম্ভব অন্যদিকে ঘেঁষটে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। খাটের অন্য দিক দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু উঠে বসার জন্য তখনও সম্পূর্ণ শক্তি সে অর্জন করে উঠতে পারেনি। তাই অসহায়ের মতো দেহটা কখনো চিৎ হয়ে, আবার কখনো উপুর অবস্থায় হামাগুড়ি দিয়ে বিছানার অপর প্রান্তে যেতে চাইল। একসময় অন্য দিক দিয়ে তার দেহটা পড়ে গেল মেঝে। মার্থার আর্তনাদ তখনও থামেনি। অসহায়ভাবে পর পর প্রাণ ফাটা চিৎকার করেই চলেছে সে। খাটের বাটনটা ধরে টলমল পায়ে উঠে দাঁড়ালো মার্থা। চোখ খুলে দেখতে চেষ্টা করলো বিছানার দিকে। ওই ছায়াময় বিভীষিকাটা কি এখনো ওখানে শুয়ে রয়েছে? না, কই না তো, কেউ নেই, কোথাও কিছু নেই। স্তম্ভিত মার্থা দেখল তার বালিশের পাশে কোনো কিছুই শুয়ে নেই, কিন্তু কিছু একটা ছিল ওখানে। এইমাত্র কেউ ওখানে শুয়েছিল। আতঙ্কিত উন্মাদ প্রায় মার্থা কোনো রকমে পিছু হটতে লাগলো। ঘরের দরজার দিকে এক পা করে পিছু হটছে সে। হঠাৎ ওর কাঁধের ওপর কার সঘন নিঃশ্বাস এসে পড়ল যেন। মাথার চুলে দোলা দিয়ে গেল সেই ঠান্ডা হিমশীতল বাতাস। কে? মার্থার দেহ আতঙ্কে জমে বরফ হয়ে গেল। কে ওর পেছনে? আস্তে আস্তে পেছনে ঘুরে দেখল ওর পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়াবহ মূর্তি, যাকে একটু আগে বিছানায় তার পাশে শুয়ে থাকতে দেখেছে সে। সেই মূর্তি এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সেই অন্ধকারের চেয়ে অন্ধকার দুটো চেরা গহ্বর একই রকম স্থিরভাবে মার্থার মুখের উপর নিবদ্ধ। ভয়াবহ দৃশ্যটা দেখে মার্থার হৃৎপিণ্ড যেন একটা বিট মিস করল। মুহূর্তের জন্য যেন চোখে অন্ধকার দেখল মার্থা। মাথাটা টলে উঠল এমনভাবে যে ওর মনে হলো এখনই পড়ে যাবে, কিন্তু পড়ল না। এটাই আশ্চর্য লাগলো ওর কাছে। অপার্থিব অবয়বটা তখনও ওর দিকে একভাবে চেয়ে আছে। হঠাৎ নড়ে উঠল ওটা। না, ওর দেহটা নয়, ওই চকের মতো ভয়াবহ সাদা মুখটা যেন একবার হাঁ করল মনে হলো। ঠিক কিছুক্ষণ আগে রান্নাঘরে দেখা সেই বাষ্পীয় মুখের হাই তোলার মতো মনে হলো। চোখের কোটরের মতো মুখের ভেতরটাও বিশাল একটা কালো গহ্বরের মতো দেখালো। দৃশ্যটা মার্থার মধ্যে এক তীব্র ভয়ের সঞ্চার করল যে সে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। মূর্তিটাকে পাশ কাটিয়ে ছুটে বেরিয়ে গেল দরজা দিয়ে। বেরোবার সময় অন্ধকারে দেওয়ালে জোরে মাথা ঠুকে গেল ওর। ব্যথায় কোকিয়ে উঠলেও এতটুকু বিচলিত হলো না মার্থা। সে উন্মাদ প্রায় হয়ে ছুটে দোতলার ল্যান্ডিংয়ে বেরিয়ে আসতে না আসতেই আবার প্রচণ্ড জোরে একটা হোঁচট খেল। ওর সামনে আবার সেই মূর্তি, সেই রকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। দৃষ্টি বলতে শূন্য কোটরের অস্বাভাবিক অপার্থিব চাহনি। ভয়ের সঙ্গে সঙ্গে বিস্ময়ের একটা ঘোর আচ্ছন্ন করে ফেলল মার্থাকে। যে মূর্তিরও এইমাত্র পাশ কাটিয়ে বেরিয়ে এলো, সে চোখের পলক ফেলার আগেই কি করে তার সামনে এসে পড়ল আবার। সত্যি অবিশ্বাস্য। মনে পড়ল পিটারসনের কথা। সে সেদিন হোটেলের ডাইনিং রুমে বসে তাকে বলেছিল, আপনার আক্রমণকারীর গতিবেগ আলোর গতিবেগকেও হার মানায়। সিঁড়ির মুখে একটা লণ্ঠন শোবার আগেই জ্বালিয়ে রেখে এসেছিল মার্থা। তার ক্ষীণ আলোর রশ্মি দোতলাতেও এসে পড়েছে। সেই আলোয় মূর্তিটাকে ভালো করে এবার দেখতে পেল মার্থা। এতক্ষণে বুঝলো যে এটা একটা নারী মূর্তি। পরনে একটা ওল্ড ফ্যাশনের স্কার্টের ওপর প্লেন সাদা রাউন্ড নেকড কার্ডিগান। চাপা অন্ধকার আর তার বুকে এক টুকরো ক্ষীণ আলোর মিশেলে সৃষ্ট হওয়া ভুতুড়ে পরিবেশে মহিলাটিকে এক ভয়ঙ্কর চরম নিষ্ঠুর দানবীর মতো দেখাতে লাগলো।
মার্থার মনে হলো দুনিয়ার যত আদিম হিংস্রতা, ক্রূরতা যেন মূর্তিমতি হয়ে উঠেছে এই নারী মূর্তির ভেতর। মার্থার মুখের ওপর চক্ষুহীন চোখের কোটর দুটো নিবদ্ধ রেখে সে আবার মুখ হাঁ করল। মহাতঙ্ক প্যানিকে পরিণত হলো মার্থার। উদ্ভ্রান্ত হয়ে পড়ল সে। ধীরে ধীরে সেই মূর্তি এগিয়ে আসতে লাগলো তার দিকে। পায়ে পায়ে এক পা করে সে এগিয়ে আসতে লাগলো মার্থার দিকে। সে রাতে যখন তার ওপর প্রথম আক্রমণ হয়েছিল, তখন রুবিকে নিয়ে স্টাডি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার আগে অন্ধকার হলওয়েতে একটা কালো মূর্তিকে এভাবেই এক পা করে তার দিকে এগিয়ে আসতে দেখেছিল মার্থা। তারপরেই সে স্টাডি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। আজও এখনো দেখতে পেল এই নারী মূর্তি এক পা করে এগিয়ে আসছে ওর দিকে। আরও একটা ব্যাপার আজ লক্ষ্য করলো মার্থা। মহিলা এগিয়ে আসছে ল্যান্ডিং এর কাঠের ফ্লোরবোর্ড ধরে, কিন্তু তার পদভারের সামান্য শব্দ উঠছে না ল্যান্ডিং এর ফ্লোরবোর্ডে। যেন যেন ওর পা মেঝে স্পর্শ করছে না, শূন্যে হাওয়ায় ভর দিয়ে ভেসে আসছে। মার্থা পিছু হটতে লাগলো। মূর্তি এক পা করে এগোচ্ছে ওর দিকে, আর মার্থা এক পা করে পিছু হটছে। চিৎকার করার জন্য ফের হাঁ করতে চেষ্টা করলো মার্থা, কিন্তু গলা দিয়ে বেরোলো না এক বিন্দু স্বর। আপ্রাণ চেষ্টা করতে লাগলো মার্থা আর্তনাদ করার, কিন্তু এরই মধ্যে ওর চিৎকার দেওয়ার শক্তিটুকু ফের অন্তর্হিত হয়েছে। দম আটকে আসতে লাগলো মার্থার। জলে ডোবা মরণোন্মুখ মানুষের মতো হাঁক পাক করতে লাগলো। কিন্তু সেই অবস্থাতেই হঠাৎ ওর কানে এলো একটা চাপা ফিসফিসে কণ্ঠস্বর, যেন অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে কেউ চাপা হিস হিস স্বরে কথাগুলো বলছে। চমকে উঠল মার্থা। কে বলল এই কথাগুলো? কোন ছেলেটাকে দূর করে দিতে চাইছে? কে চাইছে? ছেলেটার কথা কে জানতে পারবে? কাকে আর বাড়িতে স্থান দেওয়া হবে না? এরকম অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেয়ে গেল ওর মাথায়। ওর সামনে ক্রম অগ্রসরমান এই নারী মূর্তি কি বলল এই কথাগুলো? ঠিক বুঝতে পারল না মার্থা। তবে মূর্তিটার মুখে নড়াচড়া দেখে বুঝল কথাগুলো সেই বলল। কিন্তু কাকে উদ্দেশ্য করে বলল? কেনই বা বলল? সবটাই কেমন যেন রহস্যময়। হঠাৎ সামনের দিকে চেয়ে মার্থা দেখল ওর সামনে আর এখন কেউ নেই। পুরো ল্যান্ডিং ফাঁকা, শুনশান। কি কোথায় গেল? কোথায় গেল সেই নারী মূর্তি? একটু আগেও তো তারই দিকে এক পা করে এগিয়ে আসছিল। টলমল পায়ে রুবির ঘরেই ঢুকে পড়ল মার্থা। সিঁড়ির মুখে যে ল্যাম্প জ্বালিয়ে এসেছিল সেটাকে হাতে রাখতে হবে। এ সময় আগুনের সংস্রব থাকা দরকার, নইলে বিপদ আরো ঘনীভূত হয়ে আসবে। কিন্তু কি? মার্থা সবিস্ময়ে সভয় দেখল যে ছোট টেবিলটার ওপর লণ্ঠনটা বসিয়ে দিয়ে এসেছিল সেটা টেবিলের ওপর আর জায়গায় নেই। ওটা আপনা থেকে সরতে সরতে চলে এসেছে একেবারে কর্নারের কাছে, আর এক চুল এগোলেই মেঝেতে পড়ে চৌচির হয়ে যাবে। ব্যস্ত হয়ে দৌড়ে গিয়ে লণ্ঠনটা তুলে নেবার আগেই যা ভয় করছিল মার্থা, ঠিক সেটাই হলো। টেবিলের ওপর থেকে লণ্ঠনটা পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। বেলজিয়াম কাঁচের একরাশ গুঁড়ো ছড়িয়ে পড়ল মেঝেতে। অন্ধকারে ভরে গেল পুরো হল হয়ে। অন্ধকারে উন্মাদিনীর মতো দেওয়াল হাতড়ে হাতড়ে ইলেকট্রিক লাইটের সুইচটা কোথায় হাতড়াতে লাগলো মার্থা। ঠিক এই সময় রুবির ঘর থেকে কানে এলো একটা হাড় হিম করা আর্তনাদ। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল মার্থা। কি? এই যে রুবির গলায় আর্তনাদ! চমকে উঠে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল মার্থা। কোনো রকমে দেওয়াল ধরে নিজেকে সামলে নিল সে। সুইচ বোর্ড খোঁজার চেষ্টা ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যে দিয়েই সে এগিয়ে চলল রুবির ঘরের দিকে। কিন্তু হলওয়েতে ছড়িয়ে থাকা ল্যাম্পের ভাঙা কাঁচের টুকরোয় পা কেটে রক্ত বেরোতে লাগলো মার্থার। জ্বালা হতে লাগলো।
তীব্র জ্বলুনিতে নাক মুখ কুঁচকে গেল, কিন্তু তবু হার মানল না সে। মাতালের মতো টলমল পায়ে কোনো রকমে দেওয়াল ধরে ধরে রুবির ঘরের দিকে যেতে লাগলো সে। ওদিকে রুবির ঘর থেকে রুবির পরিত্রাহী চিৎকার এক টানা মার্থার কানে যেন তালা ধরিয়ে দিচ্ছিল। মাঝে দম নেওয়ার জন্য একটুও থামছে না, উদ্ভ্রান্তের মতো আর্তনাদ করেই চলেছে বাচ্চাটা। অন্ধকারে দিশেহারার মতো টলমল পায়ে মেয়ের ঘরের দিকে ছুটতে লাগলো মার্থা। টলমল পায়ে একরকম উদ্ভ্রান্তের মতো মার্থা রবির ঘরে এসে ঢুকল। বেবি নাইট ল্যাম্পটা একভাবে ঘুরেই চলেছে, আর দেওয়ালে দেওয়ালে প্রতিফলিত হচ্ছে চাঁদ আর তারার সেই হাজারো রঙের খেলা। দেখলো মেয়েটা জেগে উঠে পরিত্রাহী কাঁদছে। কিসের ভয়ে যেন কাঠ হয়ে গিয়েছে ওর শরীরটা। হাত আর পা দুটোকে যেন মনে হচ্ছে কেউ জোর করে ধরে রেখেছে, যার ফলে দেহের মধ্যভাগ ঠেলে উঠেছে রুবির। মার্থা প্রায় উন্মাদিনীর মতো ছুটে এলো রুবির কাছে, এক ছটকায় তাকে কোলে তুলে নিল। আর ঠিক তখনই আবার কানে এলো সেই শব্দটা, কেউ যেন দেওয়াল আঁচড়াচ্ছে। বড়ই রহস্যময়, বড়ই অদ্ভুত সেই শব্দ। শরীরে রক্ত যেন নিমেষে জল হয়ে যায় সেই শব্দে। তারপরই কানে এলো একটা ছোট ছেলের গলায় তীক্ষ্ণ কান্নার শব্দ, সেই সঙ্গে মরিয়া হয়ে দেওয়ালের গায়ে আঁচড়ানোর শব্দ। শব্দ হয়েই চলল। পায়ে পায়ে দেওয়ালের দিকে এগোতে লাগলো সে। কেমন ঘোরে পাওয়া মানুষের মতো মার্থা এগিয়ে চলল ফায়ার প্লেসটার দিকে। আর তখনই এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল যে মার্থা ঘোর অবস্থা থেকে সম্বিত ফিরে পেল যেন। পুরনো দেওয়ালটা হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প শুরু হয়েছে হঠাৎ। মার্থা জায়গাতেই থমকে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি হয়ে উঠল তাড়া খাওয়া হরিণীর মতো উদ্ভ্রান্ত, ভয়ার্ত। এবার আর নিছক আঁচড়ানো নয়, কেউ যেন দেওয়ালের গায়ে সজোরে মুষ্টাঘাত করছে, আর সেই শব্দে থরথর করে কেঁপে উঠছে দেওয়ালটা। সেই সঙ্গে কেঁপে উঠছে দেওয়ালের গায়ে ঝোলানো মার্থা রুবির সেই তোলা এনলার্জ করা ছবিটা। একসময় হঠাৎ ওর চোখের সামনে একটা প্রচণ্ড শব্দ করে ছবিটা পড়ে গেল দেওয়ালের বুক থেকে, আর পেছনের দেওয়ালটাও ফেটে চৌচির হয়ে গেল। খসে পড়ল দেওয়ালের মাঝখানের অনেকগুলো ইট। চমকে উঠে একটা ভয়ার্ত আর্তনাদ করে মার্থা কয়েক পা পিছিয়ে গেল দরজার দিকে। দেওয়ালের গায়ে একটা বেশ বড় সড়ো ফোকর তৈরি হয়ে গেল। গাঢ় অন্ধকারের বুকে আরো গাঢ় একটা অন্ধকার যেন হাঁ করে গিলতে এলো মার্থাকে। সঙ্গে সঙ্গে পিন পতন একটা নিস্তব্ধতা নেমে এলো পুরো ঘরটায়। আর কোথাও কোনো শব্দের রেশ রইল না। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মার্থার। সেই অবস্থায় ধুম জ্বরের রোগীর মতো সে কাঁপছে থরথর করে। রুবির কান্না এখনো থামেনি। পিন পতন নিস্তব্ধতার বুকে রুবির কান্না যেন কানে তালা ধরিয়ে দিল মার্থা। ক্ষণিকের জন্য চোখ দুটো বুজে ফেলেই ফের সামনের দেওয়ালের দিকে চাইতেই যে দৃশ্য ওর নজরে পড়ল, তাতে ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রাণটা যেন গলার কাছে উঠে এলো। স্তম্ভিত আতঙ্কিত চোখে মার্থা দেখল দেওয়ালের গায়ের ওই খোলটার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা ছোট্ট শরীর। রক্ত মাংসের শরীর নয়, পুঞ্জ পুঞ্জ সাদা কুয়াশা দিয়ে যেন গড়া ওর ছোট্ট দেহটা। মূর্তিটা হাঁপাচ্ছে, টেনে টেনে শ্বাস নেওয়ার চেষ্টা শুনতে পেল মার্থা। যেন বহু যুগ দেওয়ালের ভেতর অন্ধকারে থাকার পর সবে মাত্র বাইরে বেরোতে পেরে প্রাণপণ শ্বাস নেওয়ার চেষ্টা করছে একটা কিছু। হাতের মতো লিকলিকে লম্বা দুটো সাদা জিনিস সবেগে নাড়িয়ে যেন হাঁসফাঁস করছে মূর্তিটা। দেওয়ালের ভেতর থেকে সেটা যত বেরিয়ে আসছে, মার্থা দেওয়ালের গায়ে পিঠ ঠেকিয়ে প্রায় যেন মিশে যেতে লাগলো। শেষ পর্যন্ত সে বুঝতে পারছে এই দেওয়ালের ভেতর থেকে শব্দের উৎপত্তি রহস্য। এই তাহলে কারণ। তাহলে পিটারসন আর গ্যাব্রিয়েল ঠিকই বলেছে। ওই দেওয়ালের ভেতর কাউকে গুম করে রাখা হয়েছিল, আর তারই অতৃপ্ত বন্দি আত্মা ওইভাবে দেওয়ালের ভেতর থেকে বেরোবার জন্য ছটফট করত। বেরিয়ে এসেছে। পুঞ্জ পুঞ্জ কুয়াশা একীভূত হয়ে যেন একটা ছোট ছেলের অস্পষ্ট কাঠামো তৈরির চেষ্টা করছে। ধীরে ধীরে মার্থার চোখের সামনে পরিস্ফুট হতে লাগলো
ছায়া দেহটির নাক, মুখ, চোখ, কিন্তু মানুষের মতো চোখ মুখ নয়। চোখ, নাক, মুখের জায়গায় কালো কালো গহ্বর। একটু আগে দেখা ওই ভুতুড়ে মহিলাকে যেরকম দেখেছে, এই বাচ্চা ছেলেটির অবয়বও ঠিক সেই রকম। না, আর সহ্য করতে পারল না মার্থা। তার মনে হতে লাগলো যেন দুনিয়া অন্ধকার হয়ে আসছে ওর চোখের সামনে। অন্ধকার ঘরে চোখের সামনে আরো অন্ধকারের একটা কালো পর্দা নেমে আসতে লাগলো। ও কি অজ্ঞান হয়ে যাচ্ছে? চলে যাও, চলে যাও। হঠাৎ একটা অস্বাভাবিক অপার্থিব কণ্ঠস্বর কানে এলো মার্থার। চমকে উঠল মার্থার বুকটা। কি ভয়ঙ্কর কণ্ঠস্বর! সামনে দাঁড়ানো এই শিশুটির প্রেতাত্মাই যে কথাগুলো বলল তা বুঝতে বাকি রইল না মার্থার। কিন্তু কি ভয়ঙ্কর কণ্ঠস্বর! যেন একসঙ্গে দুটো মানুষ কথা বলছে, আর তাও যেন লম্বা টানেলের এক প্রান্তে দাঁড়িয়ে কথাগুলো বললে টানেলের অপর প্রান্তে দাঁড়ানো মানুষের কানে যেরকম শুনতে লাগবে ঠিক সেই রকম। এরকম কণ্ঠস্বর কি কোনো মানুষের গলা দিয়ে বেরোয়? কিন্তু অজ্ঞান হবার আগে আরো কিছু দেখার বাকি ছিল মার্থার। কতক্ষণ চোখ দুটো বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ও জানে না। সময়ের হিসেব গুলিয়ে ফেলেছে সে। সেই অসাড় অবস্থাতেও তার কানে এলো আবার সেই অপার্থিব কণ্ঠস্বর। ম্যানিয়ান, চলে যাও, চলে যাও। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না ম্যানিয়ান। ছোট্ট ঘরটার দেওয়ালে প্রতিধ্বনি তুলল কথাগুলো। দুরকম গলায় খুব ভারী প্রতিধ্বনিময় গলার কথাগুলো আবার শোনা গেল। আবার শব্দগুলো অস্ফুটভাবে কানে এলো, মোটামুটি কথাগুলোকে বোঝা গেল। ম্যানিয়ান নামের কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কথাগুলো। চোখ খুলল মার্থা, দেখলো ভুতুড়ে অবয়বটা তার থেকে মাত্র 2 ফুট দূরেই দাঁড়িয়ে আছে। কথাগুলো বলার জন্য মুখ হাঁ করল ছেলেটি। সঙ্গে সঙ্গে নিকষ কালো মুখগহ্বরের ভেতর থেকে কয়লার মতো কালো জিভটা আধাত লম্বা হয়ে বেরিয়ে লক লক করে উঠল। চোখের জায়গায় দুটো কালো গহ্বর। মার্থার মনে হলো সেই কালো গহ্বরের ভেতর থেকে অনন্ত ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে যেন ওরই দিকে তাকিয়ে রয়েছে এই অস্বাভাবিক অস্তিত্ব। মাথাটা ঘুরতে লাগলো মার্থার। গলাটা শুকিয়ে এমন কাঠ হয়ে গিয়েছে যে এক ফোঁটা জলের জন্য বুকের ভেতরটা আইঢাই করতে লাগলো। সর্বাঙ্গ বেয়ে নেমেছে ঘামের বন্যা। পরনের পোশাক ভিজে লেপটে গিয়েছে গায়ের সাথে, তার ওপর রুবির পরিত্রাহী কান্না। সব মিলিয়ে ওর অসহ্য লাগতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হলো এখনই বুঝি হার্ট ফেল করবে। বুকটা দ্রুত লয়ে ওঠানামা করছে। ধীরে ধীরে চেতনা হারাতে লাগলো মার্থা। চিৎকার করতে চাইলো, কিন্তু জিভটা এমন অসাড় মনে হলো যে সামান্য শব্দ গলা দিয়ে বেরোলো না। একসময় ওর ভারী অচেতন দেহটা দেওয়াল ঘেঁষে ধীরে ধীরে পড়ে যেতে লাগলো নিচের দিকে। হাতের বাঁধন আলগা হয়ে গিয়ে ওর কোল থেকে রুবিও পড়ে গেল মেঝেতে। পড়ে গিয়ে তার কান্না আরো বেড়ে গেল। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।